সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের শিখাবো কিভাবে খুব সহজে মাত্র ৩ টি স্টেপ ফলো করে সমাস নির্ণয় করা যায়। আমি জানি এটা অনেকের কাছে না সবার কাছেই খুব কঠিন একটা টপিক। চেষ্টা করব খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার। আর আরেকটা বিষয় আগেই বলে রাখি যে যদি এটা বিস্তারিত কেউ শিখতে চাও যে এটা তো কর্মধারয় সমাস বুঝলাম কিন্তু উপমান কর্মধারয় নাকি মধ্যপদলোপী কর্মধারয় সেক্ষেত্রে কিন্তু ডিটেইলস ভিডিও দেখতে হবে। সেগুলোর আলাদা, আলাদা ভিডিও করা আছে। তোমরা চাইলে শিখে নিতে পারো। আজকে যারা ফাঁকিবাজি করে উত্তর করতে চাও যে শুধু তৎপুরুষ লিখবো বা শুধু বহুব্রীহি লিখবো, তাদের জন্য আশা করি আজকের ক্লাসটা কাজে লাগবে। তাহলে চলো শুরু করে দেই। তো শুরুতে যেটা বলেছিলাম আমাদের মাত্র ৩ টা স্টেপ ফলো করতে হবে। ১ম স্টেপটা হচ্ছে যে সমস্ত পদগুলো তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে, সেই সমস্ত পদগুলোকে তোমরা ভাঙার চেষ্টা করবে ২ টা অংশে। পূর্বপদ এবং পরপদ। অবশ্যই আগের অংশটা পূর্বপদ, পরেরটা পরপদ। তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি একটু উদাহরণগুলো দেখো। ধরো এই শব্দগুলো তোমাদের পরীক্ষায় আসলো। জ্যোৎস্না রাত, চা বিস্কুট, সপ্তাহ, উপজেলা, অকাল মৃত্যু এবং নদীমাতৃক। তো ৬ টা সমাস থেকে আমি এই ৬ টা উদাহরণ নিয়েছি। এখন কিন্তু তোমরা এই সমস্ত পদগুলোকে ২ ভাগে ভাঙার চেষ্টা করো। আমি জানি তোমরা চাইলেই পারবে। জ্যোৎস্না রাত। জ্যোৎস্না আর রাত কি চমৎকার ২ টা অংশে ভাগ করা যায়, তাই না? চা বিস্কুট, চা আর বিস্কুট। তাহলে চা হচ্ছে পূর্বপদ, বিস্কুট হচ্ছে পরপদ। জ্যোৎস্না রাতে, জ্যোৎস্না পূর্বপদ আর রাত হচ্ছে পরপদ। সপ্তাহ এটাকে ভাঙতে পারি আমরা কিভাবে? রাইট, সপ্ত আর অহ। উপজেলা, উপ আর জেলা। অকাল মৃত্যু, অকাল মৃত্যু। নদীমাতৃকও সেরকম, নদী আর মাতৃক। তাহলে কি ভাঙা যাচ্ছে না? আমি জানি সবাই পারবে। তাহলে আমরা ১ম স্টেপটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। যে আমাদের পূর্বপদ আর পরপদ এই ২ টা অংশে সমস্ত পদগুলোকে ভাঙতে হবে। এরপরে আমরা ২য় স্টেপে চলে যাব। ২য় স্টেপটা হচ্ছে এই যে আমরা ২ ভাগে ভাগ করলাম, তোমাদের ব্রেনের সম্পূর্ণ অংশ কাজে লাগিয়ে চিন্তা করতে হবে যে কোন অংশটার অর্থটা প্রাধান্য পাচ্ছে। তার মানে এই যে জ্যোৎস্না রাত, পূর্বপদ হচ্ছে জ্যোৎস্না আর পরপদ হচ্ছে রাত। এখন জ্যোৎস্না রাত বলতে আমরা আসলে কোনটাকে বেশি বোঝাই? জ্যোৎস্না নাকি রাত? অবশ্যই রাত। যে রাতে জ্যোৎস্না আছে। কিন্তু জ্যোৎস্না রাত বলতে আল্টিমেটলি আমরা রাতটাই বুঝাই। তার মানে জ্যোৎস্নার রাতটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আমি আবারও ক্লিয়ার করছি যে তোমরা চিন্তা করবে যে এই শব্দটি দিয়ে কোনটার অর্থ বোঝাচ্ছে। প্রয়োজন হলে একটা বাক্য বানিয়ে সেটা তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। যেমন ধরো জ্যোৎস্নার রাত দিয়ে আমরা বাক্য বানাতে পারি যে জ্যোৎস্নার রাতে আমি বাইরে বেরিয়েছিলাম। তাহলে আমি কি রাতেই তো বাইরে বের হয়েছিলাম, তাই না? তার মানে আমি রাতটার অর্থই এখানে বোঝাতে চাচ্ছি। তো এইভাবে তোমরা এই যে পূর্বপদ আর পরপদ ভাঙলে সেটাকে চিন্তা করতে হবে যে কোন অর্থটার প্রাধান্য পাচ্ছে। কখনো পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, কখনো পরপদের অর্থ প্রাধান্য পাবে, কখনো ২ টার অর্থই প্রাধান্য পাবে, কখনো ২ টা বাদে অন্য একটা অর্থ প্রাধান্য পাবে। যেমন ধরো চা বিস্কুট। চা বিস্কুট বলতে আমরা কি বোঝাই? মেহমান আসলো, আমি চা বিস্কুট খেতে দিলাম। তাহলে আমি তাকে চা খেতে দিয়েছি নাকি বিস্কুট খেতে দিয়েছি? অবশ্যই ২ টাই একসাথে খেতে দিয়েছি। তার মানে চা বিস্কুট বলতে এখানে পূর্বপদ আর পরপদ ২ টার অর্থই প্রাধান্য পাচ্ছে। খুব ভালো করে পরের উদাহরণটা লক্ষ্য করো যে উপজেলা এইটাতে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? উপজেলা বলতে কি আমরা জেলা বোঝাই? জেলা কিন্তু বোঝাই না। জেলার মতো একটা ছোট একটা অঞ্চলকে বোঝাই, যার গঠনটা অনেকটা জেলার মতোই কিন্তু জেলার থেকে সেটা বেশ ছোট। এ কারণে আমরা উপজেলাকে বলবো এই যে উপ বা ক্ষুদ্র অর্থে যে উপ অব্যয় বা উপসর্গটা ব্যবহার হচ্ছে, এইটার অর্থ প্রাধান্য পাচ্ছে। আরেকটা উদাহরণ দিলে তোমরা খুব ভালো বুঝতে পারবে সেটা হচ্ছে আমরণ। আমরা আমরণ মানে কি বোঝাই? মরণ পর্যন্ত, তাই না? যখন আমরা কাউকে বলি যে আমি আমরণ তোমাকে ভালোবেসে যাবো, তখন আমরা কি বোঝাতে চাই? যে তাকে মরণ পর্যন্ত ভালোবাসবো। তাহলে এখানে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? মরণ নিশ্চয়ই নয়। মরে গেলে তো মরেই গেলাম। মরে গেলে আর ভালোবাসবো কিভাবে? প্রাধান্য পাচ্ছে এই যে মরণ পর্যন্ত যে সময়টা, এই সময় ধরে আমি তার জন্য আছি, সময়টা ধরেই তাকে ভালোবাসবো। এই অর্থে এই যে যে পর্যন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে, এই উপসর্গটার অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। তার মানে এটাকে আমরা বলতে পারি যে এই যে আমরণ বা উপজেলা এইখানে এই যে পূর্বপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। কারণ পরপদের অর্থ না, এই যে শুরুতে পূর্বপদ হিসেবে যে উপসর্গটা ব্যবহৃত হচ্ছে, এটা যে অর্থেই ব্যবহৃত হোক ক্ষুদ্র বা পর্যন্ত, এটার অর্থটাই প্রাধান্য পাচ্ছে।
অকাল মৃত্যু। অকাল মৃত্যুতে কি প্রাধান্য পাচ্ছে? অকাল নাকি মৃত্যু? অবশ্যই মৃত্যু অর্থটা প্রাধান্য পাচ্ছে। কারণ হচ্ছে অকাল মৃত্যু মানে মৃত্যুটাই বুঝায়। তারপরে আছে সপ্তাহ আর নদীমাতৃক। সপ্তাহ, সপ্ত আর অহ। অহ মানে তো দিন। তাহলে এইখানে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? ৭ টা দিনকেই তো আমরা সপ্তাহ বলি বা ৭ টা অহকে আমরা সপ্তাহ বলছি। তাহলে এটাকে কিন্তু এই দিনটার অর্থই আমরা বলব যে প্রাধান্য পাচ্ছে। কেননা এই ৭ টা দিনকে আমরা আসলে দিনটাকেই বোঝাতে চাই, শুধু একটা দিন না, ৭ টা দিনের সমাহার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং একটা সমাহার বোঝাচ্ছে। আর হচ্ছে নদীমাতৃক। এইখানে দেখো নদী এবং মাতা কোনোটার অর্থই কিন্তু প্রাধান্য পাবে না। কারণ হচ্ছে নদীমাতৃক বলতে আমরা কি বোঝাই? সাধারণত কোনো স্থান বা কোনো দেশ নদীমাতৃক হতে পারে। তাহলে আমরা যখন বলব যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা কি আমরা কি বুঝাই? বাংলাদেশ নদী নাকি বাংলাদেশ মাতা? কোনটাই কিন্তু বুঝাই না। বুঝাতে চাই যে এমন একটা বিষয় যে বাংলাদেশের মাতা হচ্ছে নদী বা বাংলাদেশে এত নদী আছে যে আমরা বলতে পারি যে নদীই হচ্ছে বাংলাদেশের মাতা। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে নদীমাতৃক এখানে পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থই প্রাধান্য পাচ্ছে না। প্রাধান্য পাচ্ছে অন্য একটা বিষয় বা সেটা ব্যক্তি হতে পারে, একটা স্থান হতে পারে বা বস্তু হতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই যে ২য় ধাপে চিন্তা করতে হবে, যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, নাকি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, নাকি ২ টার অর্থই প্রাধান্য পাচ্ছে, নাকি কোনটাই পাচ্ছে না, অন্য কোনো বিষয় বোঝাচ্ছে। এইটা যদি তুমি চিন্তা করতে পারো, তাহলেই তুমি নির্ণয় করতে পারবে যে কোনটা কোন সমাস। আজকেই তুমি বই বের করে যে অনেক উদাহরণ দেওয়া আছে বইয়ে, সেগুলো একটু মেলানোর চেষ্টা করবে। নিজে, নিজে একটু ট্রাই করবে যে আমি বুঝতে পারি কিনা যে কোনটাতে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে আর কোনটাতে পরপদের বা কোনটাতে কোনটাই না। এবার দেখা যাক যে আমরা ৩য় ধাপে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট ছক মুখস্থ রাখতে হবে। খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারবে। এখানে জাস্ট একটু সময় দিতে হবে মুখস্থ করার জন্য। সেটা হচ্ছে এই অংশটার দিকে আগে মনোযোগ দাও যে পূর্বপদ প্রধান হলে সেটা অব্যয়ীভাব সমাস। আর যদি উভয় পদ প্রধান হয় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। আর যদি অন্য পদ প্রধান তার মানে পূর্বপদ, পরপদ কোনটাই না, অন্য একটা বিষয় যেমন আমরা নদীমাতৃকে দেখেছিলাম, সেরকম হলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর আমরা ৩ টা উদাহরণ দেখেছিলাম যেখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছিল। জ্যোৎস্নারাত, সপ্তাহ আর অকাল মৃত্যু এই ৩ টাতে আমরা দেখেছি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এই ৩ টা হচ্ছে তৎপুরুষ কর্মধারায় অথবা দ্বিগু এই ৩ টার কোনো একটা হবে। এখন ৩ টাতেই কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কিন্তু আরো কিছু বৈশিষ্ট্য আছে এই সমাসগুলোর যে কারণে ৩ টাই পরপদের অর্থ প্রাধান্য পেলেও কোনোটা তৎপুরুষ হবে, কোনোটা কর্মধারয় হবে এবং কোনোটা দ্বিগু হবে। তার মানে ৩ টা সমাস আমাদের আছে, কোনো ঝামেলা নেই। যেগুলো একদম সিঙ্গেল, সিঙ্গেল আলাদা চিনতে পারা যাবে। আর ৩ টা সমাসে একটু ঝামেলা আছে, যেগুলো ৩ টাতেই হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। ঝামেলা নেই হচ্ছে অব্যয়ীভাব সমাসে, এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। আর অব্যয়ীভাব সমাস চেনার আরেকটা চিহ্ন হচ্ছে এটার শুরুতে উপসর্গ থাকবে বা অব্যয় থাকবে। যেরকম ধরো উপজেলা, আমরণ, আকণ্ঠ, উপগ্রহ, যথারীতি, যথাসাধ্য, উপকূল, উচ্ছ্বাস, আনত। এই যে বা উপ বা যথা এই সবগুলোই কিন্তু উপসর্গ, যেগুলো আবার এক ধরনের অব্যয়। এরপরে আছে উভয় পদ প্রধান, খুবই সহজ। উভয় পদ যখনই প্রধান হবে পূর্বপদ পরপদ সেটা হবে দ্বন্দ্ব সমাস। এটা চিনতে পারা খুবই সহজ। উদাহরণগুলো দেখলেও বুঝতে পারবে। হাট বাজার, দুঃখ কষ্ট, রাজা বাদশাহ, মান সম্মান, সুখ শান্তি, জনমানব এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ এগুলো যখন আমরা বলি তখন পূর্বপদ পরপদ দুটাকেই মিলিয়ে বোঝাতে চাই। অন্য পদ প্রধান যখন হবে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এইটার উদাহরণ নদীমাতৃক, অল্পবয়স্ক, শান্তিপ্রিয়, লেজ কাটা। দেখো অল্প বয়স্ক আমরা যখন বলি তখন অল্প বয়স্ক কোনো ব্যক্তিকে আমরা বোঝাই যার বয়স অল্প। অর্থাৎ ওই ব্যক্তি কিন্তু অল্পও না, বয়সও না, কোনো কিছুই না। অন্য একটা ব্যক্তি। এখানে পূর্বপদ, পরপদ কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে না, অন্য একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। সেরকম ৮০-২০, ৮০ তে ২০ যার, ৮০ মানে হচ্ছে দাঁত। তাহলে কার দাঁতে বিষ আছে? সাপের দাঁতে বিষ আছে বলে তাকে ৮০-২০ বলা হয়। তাহলে এখানে সাপ বলতে কিন্তু ৮০ বা দাঁত বা বিষ কোনটাই বুঝাই না। এবার দেখা যাক পরপদের অর্থ যখন প্রাধান্য পাবে তখন সেটাকে আমরা কি করব? সেটা হয় তৎপুরুষ হবে অথবা কর্মধারয় হবে অথবা দ্বিগু হবে। এখন কোনটা হবে চেনার জন্য সবার আগে তুমি চিন্তা করবে এটা দ্বিগু হবে কিনা।
দ্বিগু চেনাটা খুব সহজ। দ্বিগু সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদে সংখ্যা বসবে এবং এই সম্পূর্ণটা মিলিয়ে একটা সমাহার বোঝাবে। যেমন ধরো আমরা সপ্তাহ দেখেছিলাম, পূর্বপদে একটা সংখ্যা আছে সপ্ত, আর সমস্তটা মিলিয়ে সপ্ত অহের সমাহার বুঝিয়েছিল। সেরকম শতাব্দী, শত অব্দ, অব্দ মানে আবার বছর। তো শত অব্দের সমাহার বোঝায়। এই যে শত, সপ্ত বা তেমাথার যখন বলি তে বা চৌরাস্তার চৌ, এগুলো কিন্তু সংখ্যা। তাহলে তুমি যখনই দেখবে পরপদ অর্থ প্রাধান্য পাচ্ছে, সবার আগে চিন্তা করবে এটা সংখ্যা আছে কিনা। তাহলে সেটা দ্বিগু হওয়ার সম্ভাবনাই বেশি। আরো উদাহরণ আছে সপ্তাহ, ত্রিকাল, শতাব্দী, তেমাথা, চৌরাস্তা, পঞ্চনদ, সপ্তঋষি, শতবর্ষ, সাত সমুদ্র। লক্ষ্য করে দেখো প্রত্যেকটারই পূর্বে সংখ্যা আছে এবং সমস্তটা মিলিয়ে একটা সমাহার বোঝায়। এরপরে যদি সেটা দ্বিগু সমাস না হয়, সংখ্যা যদি না হয়, তাহলে চিন্তা করব যে এই যে পূর্বপদে কোনো একটা বিভক্তি যোগ করে এটার ব্যাস বাক্য বানানো যায় কিনা। বিভক্তিটা কি নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে শব্দের সাথে যে বর্ণগুচ্ছ ব্যবহৃত হয় যেগুলোর আলাদা কোনো অর্থ নেই, এগুলোকে আমরা শব্দাংশ বলতে পারি, বা আলাদা শব্দও হতে পারে কিন্তু সেটার কোনো আলাদা বিশেষ অর্থ নেই, বিশেষ কোনো পদ হিসেবে সেগুলো ব্যবহৃত হয় না। যেমন ধরো গাছ একটা শব্দ। তো গাছ শব্দটার সাথে যখন আমরা বাক্যে অন্য কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ ব্যবহার করি, যেমন গাছে, এই যে গাছের সাথে এ যোগ করেছি, এটাই হচ্ছে বিভক্তি। আবার গাছ থেকে, থেকে বিভক্তি। গাছ পর্যন্ত, পর্যন্তটা হচ্ছে বিভক্তি, বা গাছের, এখানে এরটা হচ্ছে একটা বিভক্তি। তাহলে এই রকম বিভক্তি যদি যোগ করা যায় এবং তারপরে ওই ব্যাস বাক্যটা হয়, তাহলে সেটা হবে তৎপুরুষ সমাস। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেখেছিলাম অকাল মৃত্যু। এই যে অকাল মৃত্যুটা আমরা কিভাবে চিন্তা করতে পারি যে এখানে কি বিভক্তি যোগ করা যায়? অকালে মৃত্যু, এ বিভক্তি যোগ করা যাচ্ছে। আরো বিভক্তি কিন্তু যোগ করলেই সেটা যে ব্যাসবাক্য হয়ে যাবে এরকম কিন্তু হওয়া যায় না। যেমন ধরো অকাল থেকে মৃত্যু, অকাল পর্যন্ত মৃত্যু, এভাবে কিন্তু আসলে আমরা জোর করে বিভক্তি চাপিয়ে দিতে পারি না। যদি সেটা অর্থ প্রকাশ করে তাহলেই সেটা তৎপুরুষ সমাস হবে। যেরকম আরো কিছু উদাহরণ আছে, এগুলো দেখলে বুঝতে পারবে। আত্মরক্ষা, আত্মকে রক্ষা, গা ঢাকা, গাকে ঢাকা, এখানে কে বিভক্তি আমরা ব্যবহার করতে পারছি। কাপড় কাচা, দুঃখপ্রাপ্ত, সেরকম কে বিভক্তি ব্যবহার করা যেতে পারে। অস্ত্রাঘাত, অস্ত্র দ্বারা আঘাত, এখানে দ্বারাটা কিন্তু একটা বিভক্তি, তাহলে এখানেও আমরা বিভক্তি যোগ করে ব্যাস বাক্যটা বানাতে পারি। ঋণগ্রস্ত, ঋণ দ্বারা গ্রস্ত। এতিমখানা, বিয়ে পাগল, এতিমের জন্য খানা, বিয়ের জন্য পাগল। জেল ফেরত, জেল থেকে ফেরত। এই যে দ্বারা, দিয়ে, কর্তৃক, থেকে, হইতে, পর্যন্ত বা এর এই বিভক্তিগুলো যদি যোগ করা যায় তাহলে সেটা হবে হচ্ছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যই এরকম যে এটার পরপদের অর্থ তো প্রাধান্য পাবেই, আর ব্যাস বাক্যে একটা বিভক্তি থাকবে যে বিভক্তিটার লোপ পেয়ে সমস্ত পদটা গঠিত হয়েছে। তাহলে আমরা যখন দেখব পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সবার আগে কি দেখবে, সেটা দ্বিগু সমাস হচ্ছে কিনা, সংখ্যা হচ্ছে কিনা। তারপরে দেখবে যে সেখানে বিভক্তি যোগ করা যাচ্ছে কিনা। তাও যদি না যায় তখন দেখবে একটাই তো বাকি থাকে, তবে আরো চেনার উপায় আছে। সেটা হচ্ছে এই যে পূর্বপদ আর পরপদ আমরা ভাগ করি, এই পূর্বপদটা পরপদের বিশেষণ হিসেবে কাজ করছে কিনা। এইটা যখন হবে তখন সেটা হবে কর্মধারয় সমাস। তো বিষয়টা আসলে কিরকম হতে পারে, যেমন ধরো আমরা জ্যোৎস্না রাত যে উদাহরণটা দেখেছি, এখানে রাতটাই তো প্রাধান্য পাচ্ছে। জ্যোৎস্না রাত বলতে আমরা রাতই বোঝাই। এখন পূর্বপদের কাজটা এখানে কি, পূর্বপদটা পরপদের অবস্থান বোঝাচ্ছে, একটা বিশেষ অবস্থা বর্ণনা করছে বা সেটাকে বিশেষায়িত করছে। কেমন রাত? জ্যোৎস্না শোভিত রাত। আবার সিংহাসন যখন বলি, সিংহ আর আসন, কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? আসন, কারণ সিংহাসন বলতে আমরা আসনকে বোঝাই। সেই আসনটা কিরকম? সিংহ চিহ্নিত আসন। তার মানে পূর্বপদ পরপদটাকে বিশেষায়িত করছে।
পরপদটা কি ধরনের অবস্থায় আছে সেটা বোঝাতেই এখানে পূর্বপদটা ব্যবহৃত হচ্ছে। বাকি উদাহরণগুলো দেখলে আরেকটু ক্লিয়ার হবে। সিংহাসন, মৌমাছি, সংবাদপত্র। মাছিটা কিরকম? মৌ সংগ্রহ করে যে মাছি সেটা, অর্থাৎ মৌ এই পূর্বপদটা পরপদের বা মাছির বিশেষণ হিসেবে কাজ করছে। সংবাদপত্র বা শিক্ষামন্ত্রী বা কাজল কালো প্রত্যেকটাই দেখো যে পূর্বপদ পরপদটাকে বিশেষায়িত করছে। কি মন্ত্রী? কি বিষয়ক মন্ত্রী? শিক্ষামন্ত্রী। অর্থাৎ শিক্ষা বা পূর্বপদ পরপদটাকে বিশেষ অবস্থাটা বোঝাচ্ছে। কাজল কালো। কেমন কালো? কাজলের মতো কালো। তুষার শুভ্র। কেমন শুভ্র? তুষারের মতো শুভ্র। চাঁদ মুখ। কেমন মুখ? চাঁদের মতো মুখ। তাহলে এইভাবে যদি তোমরা চিন্তা করতে পারো যে হ্যাঁ, এই সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং শুধু তাই নয়, পূর্বপদটা পরপদের বিশেষণ হিসেবে কাজ করছে। যে কেমন পরপদ সেটা প্রশ্ন করলে ওই পূর্বপদটা একটা উত্তর হিসেবে কাজ করে। তাহলে সেটা হবে হচ্ছে কর্মধারয় সমাস। এভাবে যদি চিন্তা করতে পারো তাহলে কিন্তু সমাস নির্ণয় করা অতটা কঠিন মনে হবে না। আমি আবারও সংক্ষেপে সামারিটা বলে দিচ্ছি। আমাদের ৩ টা স্টেপ অনুসরণ করতে হবে। ১ম স্টেপে আমরা পূর্বপদ, পরপদ ২ ভাগে ভাগ করব। ২য় স্টেপে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা চিন্তা করব। তারপরে ৩য় স্টেপে আমাদের ওই যে ছক অনুযায়ী মনে রাখতে হবে যে পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস, পরপদের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস, এবং সেক্ষেত্রে আবার ৩ টা ভাগ হবে এবং ৩ টা আবার আলাদা করে চিন্তা করতে হবে। এবং তারপরে যদি অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায় সেটা হবে আরেকটা সমাস বহুব্রীহি, এবং যদি ২ টার অর্থই প্রাধান্য পায় সেটা হবে দ্বন্দ্ব সমাস। এখন বাকিটা তোমাদের কাজ। তোমরা বইয়ের উদাহরণগুলো দেখে একটু চিন্তা করতে শেখো। মুখস্থ নয়, একটু চিন্তা করে দেখো যে আসলেই কি এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা, বা আসলে এখানে অন্য কোনো অর্থ কিভাবে প্রাধান্য পাচ্ছে। একটু বারবার দেখো, ব্যাসবাক্যগুলো পড়ো, তাহলেই আশা করি সমাস আর অতটা জটিল মনে হবে না। সবার জন্য অনেক শুভকামনা। ভালো থেকো সবাই।